ম্যাচ শেষের 4 ঘন্টা হয়েছে, নেপালের বিপক্ষে ড্র করে বাংলাদেশ দল ততক্ষণে চলে গেছে টিম হোটেলে। সবাই যখন ঘুমে, তখন রাত 3টায় হামজা চৌধুরীর ফেসবুক পেজে একটা বার্তা ভেসে ওঠে, যেখানে তিনি বা তার পেজের অ্যাডমিন লিখেছেন আরেক হতাশায় মোড়া একটা ম্যাচের সমাপ্তি, যে ম্যাচ তাদের জেতা উচিত ছিল। হ্যাঁ, হামজা বলছেন এই কথা কেননা তিনি অনুধাবন করতে পেরেছেন নেপালের বিপক্ষে ড্র হারের থেকে কোনো অংশ কম নয়। একজন প্লেয়ার যে কিনা ডিফেন্ডার, সে এখন দলের সেরা স্ট্রাইকার। 5 ম্যাচে হামজার পা থেকে চারটা গোল। কথা হলো ডিফেন্স, মিডফিল্ড, ফরওয়ার্ড সবই তো হামজা সামলাচ্ছেন। তবে কি দেশের মান বাঁচাতে হাতে কিপিং গ্লাভসটাও তার পড়তে হবে? তা না হলে শেষ মুহূর্তে গোল খেয়ে মাথা হেড করা গল্প আর কিভাবে কেই বা বন্ধ করবে? কাবরেরার স্ট্র্যাটেজি আর প্লেয়ারদের কমন সেন্স দুটোই কি শীতে আসার আগে জমে বরফ হয়ে গেল? এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক তাইব অনন্ত। তাইব অনন্ত, স্বাগত খেলা যোগে। আমরা বারবার কথা বলছি যে শেষ মুহূর্তে গোল খাওয়ার যে বিষয়টা, আমরা হংকং চায়নার বিপক্ষে একই কাজটা দেখেছি, হারলাম ওই ম্যাচে। এই ম্যাচটা আসলে জেতার কথা ছিল, লাস্ট মোমেন্টে আসলে আমরা গোলটা খেলাম। এই লাস্ট মোমেন্টে গোল খাওয়ার পেছনে যে মানসিকতা, এটা আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? কালকে বাংলাদেশ গোল খেয়েছে অনন্ত তামাংয়ের কাছে। আপনারাও 700 গোলে অনন্তকেই নিয়ে এসেছেন, মানে দুদিকেই। বাট এনিওয়েজ, হ্যাঁ, মানে যেটা বলছিল যে কোচ, যে এটা আসলে মানসিক সমস্যা না, আমি মনে করি এটা মানসিক সমস্যা। কারণ এটা হয় কি, এখন ধরেন একটা প্যানিক মোমেন্ট ক্রিয়েট হয়, এবং এই প্যানিক মোমেন্ট থেকে বাংলাদেশ বের হতে পারছে না। কারণ আপনি, কোচ নিজেই কালকে কিন্তু আরেকটা কথা বলেছে যে এটা মাঝে মধ্যে হতেই পারে, খেলাটা ফুটবল, সো ডাইং মোমেন্টসে, প্রেশার মোমেন্টসে, অপোনেন্টের প্রেশারে গোলটা হতেই পারে। কিন্তু আপনি যদি দেখেন জামাল ভুইয়া হংকংয়ের সাথে ওই হোম ম্যাচে কি বলেছিলেন, যে আমরা ধরেছি খেলাটা শেষ হয়ে গেছে, 4টা প্লেয়ার কিন্তু ডিফেন্সে নামেই নি, ওই ডাইং মোমেন্টসে বাংলাদেশ গোল খেয়ে গেছে অদ্ভুতভাবে, অথচ তার ঠিক আগের মোমেন্টসেই সমিত সমীর গোলে আমরা ফিরেছিলাম ম্যাচে। সো আমাদের প্লেয়াররা এই ধরনের মোমেন্টে অভ্যস্ত না হতে পারতো। আমরা তো ডাইং মোমেন্টসে গোল দিয়ে অভ্যস্ত না। সো ডাইং মোমেন্টসে গোল দিয়ে আমরা সেলিব্রেশনও করি 1 মিনিট ধরে, আমরা তখন জানিও না যে আসলে 30 সেকেন্ডস 40 সেকেন্ডস রয়ে গেছে এবং ওর মধ্যে গোল খাওয়া যেতে পারে। আবার একই সময়ে ওই কালকে যেরকম যে 5টা মিনিট, ওই 5টা মিনিটে আমরা যদি কালকে এটা চিন্তা করতাম, আমরা ওভারঅল পুরো ম্যাচটা ভালো খেলিনি, হামজা 2টো গোল করেছেন, এবং আমাদের মূল লক্ষ্যটা ভারত ম্যাচের আগে একটা কনফিডেন্স নিয়ে ম্যাচটা শুরু করা। সো এই কনফিডেন্সটা আসতো তখনই যখন নেপাল এই অপোনেন্টের এগেনস্টে আমরা একটা জয় পেতাম, যেটা হামজা আসার পর থেকে তো আমরা জয় পাইনি, রাইট? সো হামজা আসলেন, 2টো গোল করলেন, জেতালেন, ওটা হয় কি আলাদা একটা বুস্ট আপ করতো যে হামজার প্রেজেন্সে জিতেছি, হামজার গোলে জিতেছি। তো আনফর্চুনেটলি বাংলাদেশ আবারও মানে ওই ডাইং মিনিটস এই গোলটা খেলেন। অনন্ত তামাং তো যেহেতু বাংলাদেশ লিগেই খেলেন, সো বাংলাদেশিদের এই মেন্টালিটি ওনাদের কোচ না হয় নাই জানতে পারে, আপনাদের রিপোর্টে দেখছিলাম। অনন্ত তামাং তো জানেন যে এরা লাস্ট মিনিটে গোল খেতেই পারে। সো ওই ডাইং মোমেন্টসে আমার মনে হয় ক্রিকেটে যেরকম মনোবিদ নিয়োগ করা হচ্ছে, এটা শুনলে একটু ফানি লাগতে পারে না, কিন্তু দিস ইজ ভেরি ট্রু। আমার মনে হয় এই টিমের জন্য আসলে মনোবিদ নিয়োগ করার সময় এসেছে, কারণ আপনি মানে বারবার ঘুরে ফিরে লাস্ট মিনিটে গোল খেতে পারেন না। দিস ইজ রিয়েলি অ্যালার্মিং, এবং এটা নিয়ে কাজ করার জন্য কোচ কার সাথে কথা বলবেন, কিভাবে বলবেন, হামজা তার সতীর্থদের কিভাবে মানে উজ্জীবিত করবেন, এটা আমার মনে হয় যে হামজা, কোচ, জামাল ভুইয়া এদেরকে অনেক বড় ইনিশিয়েটিভ নিতে হবে। অ্যাট দ্য সেম টাইম কোচের নিজের ইনিশিয়েটিভ নেওয়াটা খুবই জরুরি, কারণ তার চাকরি এখন শূন্যে ঝুলছে। তিনি যদি ভারতের সাথে কোনো কারণে ম্যাচটা হারেন, তাহলে আমার মনে হয় না কাবরেরা এই চাকরিটা বাঁচাতে পারবেন। আমরা শেষ মুহূর্তে গোল খাচ্ছি, সাথে আরেকটা বিষয় অ্যালার্মিং, সেটা হচ্ছে সেট পিস থেকে আমরা গোলগুলো হজম করছে। গতকালকে অনন্ত যেভাবে গোলটা করলেন, আসলে কর্নার থেকে যেটা আসলে একটা ফ্লিকের মাধ্যমে গোলটা হয়ে গেল, সেই গোলে আসলে মিতুল মারমার তো দায় রয়েছে। আমরা দেখতে পেলাম তিনি বলসহ আসলে জালের মধ্যে ওই মানে গোল লাইনটা ভেতর ঢুকে গেলেন। তো এই যে গোল আটকানোর যে ব্যাপারটা, আমার যে ডিফেন্স সাজানো, ম্যান মার্কিং করা, এই স্ট্র্যাটেজিগুলোটা আসলে কাবরেরা কেন বারবার ভুল করছেন? আর কাবরেরা যদি সঠিক কাজ করে থাকেন, তাহলে প্লেয়ার আসলে সেগুলো কেন ক্যাচ আপ করতে পারছে না? ওই যে আমি আপনাকে একদম শুরুতেই বলেছি যে প্যানিক মোমেন্টস ক্রিয়েট হয়। সো আপনি ঠিক কর্নারটার আগের মোমেন্টসটা যদি দেখেন, যদি আপনার চোখে ভাসে যে ওইখানেই তো গোলটা খাওয়ার কথা। ওই ডিফেন্সের মাঝখান দিয়ে যে প্লেয়ারটা বলটা নিয়ে ঢুকে গেলেন, এবং তারপর একটা হুড়োহুড়ির মাঝখান দিয়ে বলটা কারো পায়ে লেগে বেরিয়ে গেল কর্নারের জন্য, ওই মোমেন্টসে বাংলাদেশের গোলকে হারার কথা, আরও খারাপভাবে হেরেছে আর কি বাংলাদেশ। সো আমার কাছে মনে হয় এই প্যানিক মোমেন্টস থেকে বেরোতে হলে কোচের টিমের সাথে বসতে হবে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে। আর সবচেয়ে বড় কথা কি, সেলফ রিয়েলাইজেশনটা প্রয়োজন এখানে। আমরা যেভাবে হংকংয়ের সাথে হোম ম্যাচে গোলগুলো খেয়েছি, একের পর এক ডাইং মিনিটসে তো গোল খেয়েছি, তার আগে যে 3টা গোল খেয়েছি, প্রত্যেকটা গোলই তো ডিফেন্সের ভুলে, বা কোথাও হয়তো গোলকিপারের ভুল ছিল। বাট মিতুল মার্মা কালকে আপনি যেটা বলেছেন, দায়টা অবশ্যই গোলকিপারকে নিতে হবে। মিতুল মার্মা, ওনারও বোঝা উচিত যে মানুষজন, মানে লাস্ট কবে আমরা দেখেছি এরকম একটা প্রীতি ম্যাচে
যে ম্যাচটার আসলে মানে বিশ্ব ফুটবলের কোনো ইম্প্যাক্ট নেই, সেই ম্যাচে বাংলাদেশের এত ক্রাউড গিয়ে খেলা দেখেছে, রাইট? সো ফুটবলের যে আসলে একটা জাগরণ হচ্ছে, মানুষজন যে ফুটবলকে ভালোবাসে, আই হ্যাভ সিন সো মেনি মানে ড্যাডস ইয়েস্টারডে যে বাবা তার সন্তানকে নিয়ে বসে আছেন। এই যে কালচারটা বাংলাদেশের ফুটবলে ক্রিয়েট হচ্ছে, এটা কি সুন্দর না? এটা খুবই সুন্দর লাগছে দেখতে, যে মেয়েরা যাচ্ছেন ফুল ফ্যামিলি নিয়ে খেলা দেখতে, তারা হামজাকে পছন্দ করেন, তারা সমিত সোমকে পছন্দ করেন। সমিত সোমের ক্যাভেলরি এফসি ফাইনালে উঠলে সে খবর আপনারা দেন, আমরা দেই, সবাই দেই। সো দিস ইজ অ্যামেজিং। তো ফুটবলের উন্নতি যে হচ্ছে, সেই উন্নতির ছোঁয়াটা ফুটবলারদেরকেও অনুধাবন করতে হবে, এবং আমার মনে হয় যে শেষ মিনিটটা নিয়ে কাজ করতে হবে। ভারতের বিপক্ষে যদি আবারও লাস্ট মিনিটে গোলকে বাংলাদেশ হারে, তাহলে একটা ম্যাসাকার হবে। হামজার প্রতি কি আমরা বেশি মানে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে কিনা? আমরা দেখতে পাচ্ছি তিনি ডিফেন্সে সামলিয়ে মিডে উঠছেন, মিড থেকে তিনি অ্যাটাকে যাচ্ছেন, সেট পিসগুলোতে তিনি আসলে সামনে উঠে আসছেন। হামজার প্রতি নির্ভরতাই কি আমাদেরকে বা বাকিদেরকে কিছুটা অফ করে দিচ্ছে কিনা, বা স্পটলাইটে বাইরে যায় তারা কি আসলে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে কিনা, বা তারা খেয়ে হারিয়ে ফেলছে কিনা? এখন আপনি হামজা থেকে চোখ সরাবেন কিভাবে? আপনি হামজার কালকে বাংলাদেশ ওভারঅল কালকে ভালো খেলেনি, এটা হচ্ছে বাস্তবতা। আমরা ফার্স্ট হাফে বল পজিশন ওয়াজ দেয়ার, আমরা খুব এদিক ওদিক টুকটাক করে বল নিয়ে অপোনেন্টকে প্রচণ্ড বিরক্ত করে গেছি। কাজের কাজ যেটা হয়েছে, ওরা গোল দিয়ে দিয়েছে, নিজেরা কিন্তু গোল দিতে পারেনি, এবং একটা মনে হয় শট নিয়েছি ফার্স্ট হাফে। সো ফার্স্ট হাফটা একদমই ভালো ছিল না। সেকেন্ড হাফের ইনিশিয়াল স্টেজে হামজার কারণেই খুব ভালো 5টা মিনিটের সময় আমাদের গিয়েছে। হামজার গোলটা চিন্তা করেন, বাংলাদেশের ফুটবল ইতিহাসে এরকম সুন্দর গোল আপনি দেখেছেন কিনা, এটা একটা ব্যাপার। এবং হামজা চৌধুরী গোল দিচ্ছেন, এটাই তো একটা অনেক বড় মোমেন্টস বাংলাদেশের ফুটবলে। কারণ আপনারা বলছিলেন মানে 5 ম্যাচে 4 গোল, আমি যতটুকু জানি 6 ম্যাচে 4 গোল দিয়েছেন। সো ওয়ার্কিং লাইক এজ এ ফরওয়ার্ড, তাই না? যে বাংলাদেশের ফরওয়ার্ড রাকিবেরও তো এতগুলো গোল নেই লাস্ট 6 ম্যাচে, ওনার যতগুলো গোল রয়েছে। সো যেইভাবে বাইসাইকেল কিকে গোলটা করেছেন, অ্যামেজিং। তারপরে পানেনকা স্টাইলে যেই পেনাল্টিটা নিলেন, মানে ওইভাবে তো ঠান্ডা মাথায় পেনাল্টি বাংলাদেশের ফুটবলে যে আসলে নেওয়া যায়, এবং গোলকিপারকে যেভাবে বোকা বানিয়েও একটা স্কোরিং শট করা যায়, সেটাও তো তিনি দেখালেন। তার লেভেলটা তো আসলে ওখানেই, এবং তিনি বারবারই প্রত্যেকটা ম্যাচে তার প্রেজেন্সটা উইথ হিজ অ্যাটিটিউড, তার ওই যে মাঠের মধ্যে দলনেতার মতো ভাবটা, কিংবা তার প্রেজেন্স অফ মাইন্ড, সব কিছু মিলিয়ে তিনি এটা বোঝাচ্ছেন। বাট আদার হ্যান্ড বাকিদেরকেও তো ওই হামজা যে তার সর্বোচ্চটা দিচ্ছেন সেটা ফিল করতে হবে। আমি মনে করি কালকে মনে হয় মানে ফয়সালকে মনে হয় প্রথম হাফে ডানে খেলিয়েছেন, পরের হাফে বামে খেলিয়েছেন কোচ। লেফটি প্লেয়ার প্রথম হাফটা ডানে রাইট উইংয়ে খুব একটা ভালো খেলতে পারেননি, পরে যখন লেফটে এসেছেন, লেফটে এসে মনে হয় একটু বেটার খেলেছেন। এই যে ধরেন পারমুটেশন কম্বিনেশনগুলো করেছেন কোচ, আই এম হ্যাপি উইথ দ্যাট। মানে আমার কোনো আক্ষেপ নাই যে আপনি একই প্লেয়ারকে রাইট উইং লেফট উইং খেলাচ্ছেন। এই জন্যই তো প্রীতি ম্যাচটা, এই জন্যই তো আপনি নিজেকে ঝালাই করে দেখার কাজটা। আমার কালকের ম্যাচটা নিয়ে টু বি ভেরি অনেস্ট কোনো আফসোস নেই, কালকের ম্যাচ নিয়ে আমি কোনো অভিযোগও করতে চাই না, কারণ কোচের যেই লুফলগুলো রয়েছে সেগুলো তিনি বাজিয়ে দেখতে গিয়ে দেখেছেন যে শেষ মিনিটে গোল খাওয়ার এই তামাশা থেকে তিনি রক্ষা পাচ্ছেন না। সো দিস ইজ এ ভেরি গুড থিং যেটা নেপাল ম্যাচে হয়েছে, এবং বাকিরাও এটা থেকে আমি শিখুক মনে করি, গোলের ক্ষুধাটা বাড়ুক। আমি মনে করি যে হামজার মতো সমিত সোম যদি একটু স্টেপ আপ করেন যেভাবে হংকং ম্যাচে করেছেন, তাহলে বাংলাদেশ ভারতের বিপক্ষে এরকম সিচুয়েশন। আপনারা তো আসলে এই ধরনের এক্সপেরিমেন্ট অনেক করছেন। আমরা যদি এশিয়ান কাপ বাচ্চামান হামজা আসার পর থেকে দেখি যে ভুটান ম্যাচ হয়েছে, আমরা নেপালে যে একটা ম্যাচ খেলেছি, বারবার তিনি এক্সপেরিমেন্ট করছেন, সেগুলো হচ্ছে না। বাট দলের কথা যদি আমরা আসি, কালকে সমিত সোম এসে খেললেন, 2 দিন আগে এসেছেন ঢাকায়, এসে তিনি আসলে খেলেছেন কোথায় সব শেষ? আমরা দেখতে পেয়েছি একটা টার্ফের ফিল্ডে, রাগবি মাঠে তিনি ফাইনাল খেলে এসেছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের। এসে ঠিক ওই মাইনাস টেম্পারেচার থেকে তিনি এসে আবার আজকে 28-29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তিনি খেললেন। এই যে ডেডিকেশনটা, হামজার প্রেজেন্স, সমিতির ডেডিকেশন, বাকিরা কেন আসলে মোটিভেটেড হতে পারছে না? আমার মনে হয় যে ধরেন লেভেল অফ ফুটবল, যেটা আপনি যে দুজনের নাম বলছেন, এদের লেভেল অফ ফুটবলটা বাংলাদেশের ফুটবলাররা এখনো ওই জায়গাটা গিয়ে পৌঁছাননি, মানে উইথ ডিউ রেসপেক্ট টু দেম। বাংলাদেশের ফুটবলের মানটা আমরা সবাই জানি, এবং তারা কোন লেভেলে খেলছেন সেটাও আমরা সবাই জানি। এটা ফ্যাক্ট যে হামজা লেস্টারে আসলে গেম টাইম খুবই কম পাচ্ছেন, কারণ লেস্টার মনে করে তাদের কাছে হামজার থেকে বেটার ফুটবলার রয়েছে। কিন্তু সাউথ এশিয়ান ফুটবল কনটেক্সটে নেপালের ফুটবলারও তো বলেছে উই আর ভেরি এক্সাইটেড টু প্লে এগেনস্ট হামজা, তাই না? সবাই তো এক্সাইটেড হামজার খেলা প্রত্যেকবারই। কালকে হামজা যখন গোল দিয়েছে, আই এম প্রিটি শিওর সবাই দাঁড়িয়ে গেছে, সবাই সেলিব্রেট করেছে হামজার ওই গোল। সো হামজা এবং সমিতের ওই লেভেল পর্যন্ত পৌঁছাতে বাংলাদেশের বাকি ফুটবলারদের কিছুটা ঘাম তো ঝরাতেই হবে। ওই বারবারই যেটা বলছি, যতটা না আপনি আপনার স্কিল নিয়ে কাজ করবেন, ঠিক ততটাই আপনাকে মানসিকভাবে মাঠে নিজেকে পূর্ণ ডেডিকেশন নিয়ে থাকতে হবে, ওই যে জেদটা কাজ করাতে হবে। আমার মনে হয় বাংলাদেশের ফুটবলে হামজা সমিত আসার ফলে যেটা হয়েছে, আমাদের কামব্যাক স্টোরিগুলো বাড়ছে। আমরা হংকংয়ের সাথে 2 গোলে পিছিয়ে পড়ে 2টো গোল ফেরত দিয়ে
ম্যাচে ফিরে আবার হারছি বটে, আমরা নেপালের সাথে 1 গোল খেয়ে 2 গোল দিয়ে এগিয়ে গিয়ে জিততে জিততে আবার গোল খেয়ে হারছি বটে, কিন্তু আমরা কামব্যাক করছি। ইটস এ ভেরি গুড সাইন। আমরা লাস্ট মিনিটে গোল খাচ্ছি, যেহেতু রেজাল্টটা এগেনস্টে চলে যাচ্ছে, জেতা ম্যাচ ড্র করছি, ড্র করা ম্যাচ লাস্ট মিনিটে গোল খেয়ে হেরে যাচ্ছি, এই কারণে এই জিনিসগুলো নিয়ে কথা বেশি হচ্ছে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কিউবা মিচেল। অনেক হাইপ তাকে নিয়ে, তিনি আসলে কেন তাকে দলে নেওয়া হয় না, পরবর্তী তাকে দলে নেওয়া হলো। এর পরবর্তীতে গতকালকে তিনি 10 মিনিট গেম টাইম পেয়েছেন। আমরা দেখতে পেলাম তিনি প্রথম বল টাচে আসলে তিনি একটা ব্লক করলেন, বাট এরপর আবার বল লুজ করতে তাকে দেখলাম। কিউবা মিচেলকে নিয়ে দর্শকদের যে আসলে আগ্রহ, দর্শকদের যে হাইপ তাকে ঘিরে, সেই হাইপের কতটা আসলে মাঠে সে রিফ্লেক্ট করতে পেরেছে? প্রথম কথা হচ্ছে যে আমি আসলে নেপাল ম্যাচটাকে নিয়ে খুব সিরিয়াসলি আসলে চিন্তা করছি না। আমি মনে করি যে কোচ কালকে মনে হয় আগের ম্যাচের তুলনায় 3টা পরিবর্তন নিয়ে নেমেছিলেন। তারপরও কিউবা মিচেল গট 10 মিনিটস। 10 মিনিট আসলে খুবই অল্প সময় এই একটা নতুন মানুষকে জাজ করা, এবং সবচেয়ে বড় কথা, আপনি যখন আপনার একটা দেশের প্রতিনিধিত্ব করছেন ফর দ্য ফার্স্ট টাইম, জার্সিটা পড়ছেন, তাই না? আপনি যখন প্রথমবার এখানে শো করেছেন বা কোনো টিভি চ্যানেলে শো করেছেন, ওই এক্সাইটমেন্টটা তো অন্যরকম থাকে, ফাম্বলিং হয়, একটু টেনশন হয়। সো আমি ওরকমই ভাবেই দেখবো। আমি মনে করি যে কিউবা মিচেল তার ক্যালিবার রয়েছে, আরেকটু সময় তাকে দেওয়া হোক। আমাদের সমস্যা হচ্ছে আমরা সব কিছুকে হাইপড করে ফেলি, এবং খুব দ্রুত কেউ ভালো করলে তাকে মাথায় তুলে ফেলি, কেউ খারাপ করলে তাকে নামিয়ে দিতেও সময় নেই না। সো কিউবা মিচেলকে নিয়ে আমার মনে হয় আরেকটু সময় আমরা দিই, অন্তত তাকে আরও বাংলাদেশের ড্রেসিং রুমের সাথে আরও 3-4টা ম্যাচ আমরা একটু আত্মস্থ করি। কিউবা মিচেল হামজা চৌধুরী নন, কিউবা মিচেল সমিত সোম নন, এটা বুঝতে হবে। অবশ্যই 18 তারিখ বা বাংলাদেশের সাথে ভারতের যে ম্যাচটা আসে, সেটার দিকে আসলে সকলের নজর, যে সেই ম্যাচটা আসলে হারা যাবে না, যে ভুলটা আসলে হয়েছে সেই ভুলটা করা যাবে না। অনেক ধন্যবাদ অনন্ত আপনাকে আমাদের সাথে থাকার জন্য।